দেখো, আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে সলিউশন চ্যাপ্টারটা সেকেন্ড পার্টটা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টির আন্ডারে আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। নেক্সট হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন আর অভিস্রবণ চাপ। এই চারটে টপিকের মধ্যে আজকে এটা আমরা আলোচনা করব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এখন এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন করার আগে আমাকে আরও কিছু জিনিস করে নিতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে সলিবিলিটি অফ গ্যাস ইন লিকুইড। কোনো তরলে কোনো গ্যাসের দ্রাব্যতা সম্পর্কে পড়তে হবে। ফার্স্ট হচ্ছে দ্রাব্যতা কাকে বলে? কোনো নির্দিষ্ট উষ্ণতা, কোনো নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ যে পরিমাণ দ্রবীভূত হলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় সেই গ্রাম পরিমাণকে ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রাবকে ওই দ্রাবের দ্রাব্যতা বলে। যেমন দ্রাব্যতা পড়ার পর আমরা এখানে এই চ্যাপ্টারে প্রথমে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা। কোনো তরলে গ্যাস কীভাবে দ্রবীভূত হয়। ধরো এই হচ্ছে কোনো একটা পাত্রে জল রাখা হয়েছে, তাহলে আমরা কি জানি জলে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন দ্রবীভূত হয়। অক্সিজেন দ্রবীভূত হয় এটা সবাই জানো। ওই জন্যই তো জলজ প্রাণীরা জলে দ্রবীভূত অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চলে, তাই না? তাহলে এই যে অক্সিজেন O2 জলে দ্রবীভূত হচ্ছে সেটা কিভাবে না, অক্সিজেনের সঙ্গে এই উপরিতলে থাকা জলের অণুর মধ্যে একটা ইন্টারাকশন কাজ করছে, যার কারণেই এই অক্সিজেন জলের মধ্যে দ্রবীভূত হতে থাকছে। এখন অক্সিজেন যখন প্রথমে দ্রবীভূত হতে আরম্ভ করে তখন কি হয় না, এই অক্সিজেন দ্রবীভূত হওয়ার হারটা খুব বেশি হয়। সাপোজ 100টা অণু অক্সিজেন যদি জলের মধ্যে প্রবেশ করে, তার মধ্যে দেখা যায় 90টা জলেই থেকে যাচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে, বাকি 10টা বেরিয়ে আসছে, 10টা অণু বেরিয়ে আসছে। কিন্তু সময় যেতে থাকলে এই দ্রবীভূত হওয়ার হারটা কমতে থাকে এবং অক্সিজেন বেরিয়ে আসার পরিমাণটা বাড়তে থাকে। এবং এমন একটা সময় আসে যেখানে যতটা অক্সিজেন দ্রবীভূত হচ্ছে ঠিক ততটা অক্সিজেনই বেরিয়ে আসছে। বলা হয় ওই অবস্থাটা হচ্ছে অবস্থায় দ্রবণটা অক্সিজেন দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে বা গ্যাস দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে। তাহলে ওই দ্রবণটাকে যখন বলা হবে সম্পৃক্ত দ্রবণ। কোনো তরল যখন গ্যাস দিয়ে সম্পৃক্ত হয় সেই কন্ডিশনটাকে বোঝায়। এরপর আমাদের দুটো সংজ্ঞা পড়তে হবে, একটা হচ্ছে দ্রাব্যতা গুণাঙ্ক আর একটা হচ্ছে অবশোষণ গুণাঙ্ক। দ্রাব্যতা গুণাঙ্ক কাকে বলে না, কোনো একটা নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে বা পরীক্ষাকালীন উষ্ণতা এবং চাপে কোনো নির্দিষ্ট পরিমাণ তরল দ্রাবকে বা নির্দিষ্ট আয়তনের তরল দ্রাবকে যে আয়তনের কোনো গ্যাসীয় দ্রবীভূত হলে দ্রবণটা সম্পৃক্ত হয়, গ্যাসের সেই আয়তনটাকে বলা হয় উহার দ্রাব্যতা গুণাঙ্ক। অবশোষণ গুণাঙ্ক কি, সংজ্ঞাটা একই রকম। পরীক্ষাকালীন চাপ এবং উষ্ণতায় বা কোনো নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বা আয়তন তরল দ্রাবকে যে আয়তনের গ্যাসীয় দ্রবীভূত হলে দ্রবণটা সম্পৃক্ত হচ্ছে, ওই আয়তন গ্যাসকে যদি এসটিপিতে নিয়ে যাওয়া হয়, এসটিপিতে নিয়ে যাওয়া হয়, তবে গ্যাসটা যে আয়তন দখল করবে সেই আয়তন সংখ্যাটা কি বলা হবে, উহার অবশোষণ গুণাঙ্ক। কেমন? এরপর আমরা যাব যেটা সেটা হচ্ছে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো, দ্রাব্যতা এই তরলে গ্যাসের দ্রাব্যতা, কিন্তু তরলে গ্যাসের দ্রাব্যতা প্রধানত 3টে বিষয়ের উপর নির্ভর করে। কি কি? যেমন হচ্ছে দ্রাবের প্রকৃতি। ফার্স্ট 1 নম্বর আমরা কি করব না, দ্রাবের প্রকৃতি। যেমন আমি 2 টাইপের গ্যাসের কথা বলছি, দেখো, যেমন NH3, CO2, N2, এই যে গ্যাসগুলো, আর ধরো হিলিয়াম, নিয়ন, এই টাইপের গ্যাসগুলো।
দুটোর মধ্যে ডিফারেন্স কি? অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, O2 এদেরকে সহজে লিকুইফাইড করা যায়, তরলে পরিণত করা যায়, কিন্তু এদের সহজে তরলে পরিণত করা যায় না। তাহলে যে সকল গ্যাস সহজে তরলায়িত হয় সেই গ্যাসগুলো কিন্তু সহজে তরলে দ্রবীভূত হবে, আর যারা সহজে তরলায়িত হয় না তাদের দ্রবীভূত হওয়ার প্রবণতাও কম। তাহলে এরা ভালো দ্রবীভূত হবে, এরা দ্রবীভূত হওয়ার প্রবণতা কম। তো যারা তো সহজে তরলায়িত করা যায় যেসব সকল গ্যাসগুলোকে, তারা তরলে বা জলে অধিক মাত্রায় দ্রবীভূত হয়, আর যারা সহজে তরলায়িত হয় না তাদের ক্ষেত্রে দ্রবীভূত হওয়ার চান্সেসটাও কিন্তু কম হয়, কমে যায়। এটা একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড এইগুলো আবার নাইট্রোজেন, অক্সিজেনের থেকেও বেশি দ্রবীভূত হয়। কেন? যে সকল গ্যাস জলের সঙ্গে বিক্রিয়া করে বা দ্রাবক যে তরলটা তার সঙ্গে বিক্রিয়া করে আয়ন উৎপন্ন করে, NH3 জলের সঙ্গে বিক্রিয়া করলে কি হয়? NH4OH, তাই না? তাহলে কি তৈরি হয়? NH4 প্লাস আর OH মাইনাস, আয়ন উৎপন্ন করে। এটা কি তৈরি করে? H2CO3 2H প্লাস আর CO3 2 মাইনাস। যে আয়ন উৎপন্ন করে সেই গ্যাসগুলো কিন্তু তরলে অধিক মাত্রায় দ্রবীভূত হবে। কেমন? তাহলে এই হচ্ছে দ্রাবের প্রকৃতির উপর কীভাবে নির্ভর করে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে চাপের উপর কীভাবে ডিপেন্ড করে। তার আগে বলি উষ্ণতার উপর কীভাবে ডিপেন্ড করে। তাহলে 1 নম্বরে আমরা পড়লাম দ্রাবের প্রকৃতির উপর। 2 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে উষ্ণতার উপর। উষ্ণতার উপর সাধারণত আমরা কি পড়েছিলাম? তরলে যদি কঠিন দ্রবীভূত হয় তাহলে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বৃদ্ধি পায়, কিন্তু এখানে তা না। উষ্ণতা যত বাড়বে তত কিন্তু তরলে গ্যাসের দ্রাব্যতা হ্রাস পাবে। কেমন? তাহলে এই সংক্রান্ত ক্ল্যাপেরন বলে একজন বিজ্ঞানী, তিনি একটা সমীকরণ দিয়েছিলেন। কি সমীকরণটা? লগ C1/C2 ইকুয়াল টু, C1টা কি, C2টা কি? C1 হচ্ছে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের দ্রাব্যতা, C2 হচ্ছে T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের দ্রাব্যতা, ইকুয়াল টু ডেল সলিউশন, মানে ওই দ্রবণটা তৈরি করার ফলে যখন গ্যাসটাকে জলে দ্রবীভূত করা হচ্ছে তখন যে পরিমাণ উষ্ণতার পরিবর্তন ঘটেছে সেটাকে বোঝানো হচ্ছে ডেল সলিউশন বাই 2.303 আর সার্বজনীন গ্যাস জুড়ে 1/T1 মাইনাস 1/T2। এটা হচ্ছে উষ্ণতার উপর সঙ্গে গ্যাসের দ্রাব্যতার সম্পর্ক। নেক্সট থার্ড যেটা আমরা বলবো চাপের সঙ্গে সম্পর্ক। চাপের সঙ্গে সম্পর্ক জেনে রাখবে, চাপ বৃদ্ধিতে কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায়, কারণ তরলের পৃষ্ঠতলে আমরা যদি চাপ বাড়াই তাহলে গ্যাস ঘনীভূত হবে, গ্যাসটা বেশি ঘনত্ব থাকবে, যার কারণে তরলের উপরিতলের সঙ্গে গ্যাসের লেগে থাকা গ্যাসের অণুগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে। তরলের উপরিতলের সঙ্গে কন্ট্যাক্টে থাকা গ্যাসের অণুর সংখ্যা বৃদ্ধি পাবে, যার কারণে কি হবে না, তরলের উপরিতলের অণু আর গ্যাসের অণুর মধ্যে ইন্টারাকশন বাড়বে, দ্রবীভূত হওয়ার প্রবণতা বাড়বে। এই সংক্রান্ত বিজ্ঞানী হেনরি বলে একজন বিজ্ঞানী, তিনি একটা সূত্র দিয়েছিলেন চাপের সঙ্গে দ্রাব্যতার কি সম্পর্ক। 1805 সালে হেনরি একটা সূত্র দিয়েছিলেন। কি বললেন? তিনি বললেন, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে, আবার বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে কোনো গ্যাসের দ্রাব্যতা তার বা গ্যাসের দ্রবীভূত হওয়া গ্যাসের ভর, এখানে দ্রাব্যতাকে ভর দিয়ে প্রকাশ করা হচ্ছে। আবার বলছি, কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবকে কোনো গ্যাসীয় দ্রাবের দ্রবীভূত হওয়ার ভর বা দ্রাব্যতা ওই মুহূর্তে গ্যাসটির চাপের সঙ্গে সমানুপাতিক। ওই মুহূর্তে ওই গ্যাসটার চাপের সঙ্গে সমানুপাতিক, মানে যে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে সে যত বেশি চাপে থাকবে তরলে দ্রবীভূত হওয়ার প্রবণতা বা তরলে তার দ্রবীভূত হওয়ার যে পরিমাণ সেটা বৃদ্ধি পাবে। তাহলে কি সূত্রটা? তাহলে দেখো, ওই গ্যাসের চাপ যদি আমরা P ধরি, যে গ্যাসটা দ্রবীভূত হচ্ছে মানে দ্রাবটা,
তাহলে এটা কার সঙ্গে, না দ্রাব্যতার সঙ্গে প্রপোর্শনাল হবে। এখানে দ্রাব্যতাটাকে আমরা এক্স বা মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি। তাহলে এটাকে যদি আমরা তুলতে যাই সমানুপাতিক চিহ্ন, তাহলে পি ইকুয়াল টু হবে কেএইচ ইন্টু এক্স। কেএইচটাকে বলা হয় হেনরিজ কনস্ট্যান্ট। কেমন? তাহলে আবার বলছি, হেনরির সূত্রটা কি? বলছি নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে দ্রবীভূত হওয়া গ্যাসের পরিমাণ বা দ্রবীভূত হওয়া বা গ্যাসের দ্রাব্যতা ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। সেখান থেকে আমরা গাণিতিক সূত্রটা কি পেলাম? P ইকুয়াল টু কেএইচ ইন্টু এক্স। এটা হচ্ছে হেনরি সূত্রের গাণিতিক রূপ, যেখানে কেএইচটা কি? কেএইচটা হচ্ছে হেনরির কনস্ট্যান্ট। এখন এই কেএইচের ব্যাপারটাকে নিয়ে আমাদের আরেকটু পড়তে হবে। হেনরির কনস্ট্যান্টটা দেখো, হেনরির কনস্ট্যান্টটা তাহলে একক কী হবে? দেখো মোল ভগ্নাংশের কোনো একক নেই, তাহলে চাপের যা একক কেএইচেরও তাই একক। তাহলে এটিএম বা বার এগুলো হচ্ছে কেএইচের একক হবে। কেএইচের বৈশিষ্ট্যটা কি? কেএইচটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ওই গ্যাসটার প্রকৃতির ওপর নির্ভর করবে, গ্যাসটার প্রকৃতির ওপর নির্ভর করে। দু নম্বর হচ্ছে চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, আর মোল ভগ্নাংশের সঙ্গে ব্যস্তানুপাতে এর মানটা পরিবর্তিত হয় বা দ্রাব্যতার সঙ্গে। নেক্সট হচ্ছে এই যে হেনরির সূত্রে, তাহলে কী কী বললাম? কেএইচ কী কী বিষয়ের উপর নির্ভর করে? উষ্ণতার উপর নির্ভর করে, চাপের সঙ্গে সমানুপাতিক এবং মোল ভগ্নাংশের সঙ্গে ব্যস্তানুপাতিক। কেএইচের একক চাপের এককের সঙ্গে সমান, এটিএম বা বার বা পাস্কাল, এগুলো হচ্ছে কেএইচের একক। এবার হচ্ছে হেনরির সূত্র কি সব ক্ষেত্রেই প্রযোজ্য হয়? যে কোনো প্রকার গ্যাস সে দ্রাব্যতার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। অবশ্যই যে দ্রবণটা উৎপন্ন হতে হচ্ছে তাকে লঘু দ্রবণ হতে হবে। দ্বিতীয় হচ্ছে যেন গ্যাসটা, গ্যাসটা দ্রাবকের সঙ্গে কোনো রকম বিক্রিয়ায় অংশগ্রহণ না করে বা আয়নে বিয়োজিত না হয়, সেই রকম দ্রবণের ক্ষেত্রে বা গ্যাসীয় দ্রাবের ক্ষেত্রেই কিন্তু এই হেনরির সূত্র প্রযোজ্য হবে। যেমন এই হচ্ছে হেনরির সূত্র। এখানে তাহলে আমরা বললাম কি না, কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা, সেই সংক্রান্ত দ্রাব্যতা গুণাঙ্ক, অধিশোষণ গুণাঙ্ক করলাম। তার সঙ্গে আমরা বললাম দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তার সঙ্গে বললাম হেনরির সূত্র। তাহলে তার আর হেনরির কনস্ট্যান্ট, তার বৈশিষ্ট্য এবং হেনরির সূত্রের প্রযোজ্যতা, এই জায়গাগুলো একটু পড়তে হবে। নেক্সট আমরা যে টপিকটায় যাব সেটা হচ্ছে বাষ্পচাপের ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি বাষ্পচাপ জিনিসটা কি, দেখো ভালো করে শোনো। বাষ্পচাপ কথার অর্থ হচ্ছে, বাষ্পচাপ কোনো একটা তরল তার উপরিতলে থাকা তারই বাষ্প দ্বারা যে চাপ অনুভূত করছে। তাহলে কোনো একটা, যেমন ধরো জল, একটা পুকুরে জল আছে, সেই পুকুরের জলতলের ওপর যে বায়ুমণ্ডল আছে তাতে জলীয় বাষ্প আছে। তা সেই জলীয় বাষ্পটা পুকুরের জলের পৃষ্ঠতলে যে চাপ প্রয়োগ করছে, সেই চাপটাকেই বলা হচ্ছে ওই তরলের বাষ্পচাপ। তাহলে কোনো তরল তার উপরিতলে থাকা তারই বাষ্প দ্বারা যে চাপ অনুভূত করে বা যে চাপ অনুভব করে তাকেই বলা হচ্ছে ওই তরলের বাষ্পচাপ। এখন বাষ্পচাপ করতে গেলে প্রথমে আমাদের যেগুলো করতে হবে, যে বাষ্পচাপের দ্রবণের বাষ্পচাপ সৃষ্টি হয় কিভাবে। না দেখো, দ্রবণে কোনো একটা দ্রবণ বা বিশুদ্ধ দ্রাবক, এখানে আমরা দুটো বিষয় নিয়ে পড়ব, তিনটে বিষয় অ্যাকচুয়ালি। বিশুদ্ধ দ্রাবক, একটা হচ্ছে পিওর সলভেন্টকে নিয়ে পড়ব, পিওর সলভেন্টকে নিয়ে পড়ব। দু নম্বর পড়ব সলভেন্ট সলিউশন, যেখানে সলিউট হচ্ছে ভোলাটাইল। ভোলাটাইল মিন্স সেও উদ্বায়ী, মানে বাষ্পীভূত হয়। আর একটা বলবো যেটা সলিউশন, কিন্তু সলিউটটা নন ভোলাটাইল, যেটা উদ্বায়ী নয়, এরকম দ্রাবক দ্রবীভূত আছে, এরকম নিয়ে পড়বো। কেমন?
তাহলে পিওর সলভেন্ট যদি পড়ি, জলের ক্ষেত্রে ধরি, তাহলে জলের উপরিতলে যে বাষ্পটা সৃষ্টি হবে সেটা জলের পরিমাণের ওপর নির্ভর করবে। জলের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা যত বেশি হবে, এই একটা পাত্র নিয়েছি ধরো, এই একটা জায়গা দিয়েছি, আর একটা ছোট পাত্র নিয়েছি, তাহলে জলের পৃষ্ঠতল আমরা জানি কি বাষ্পায়ন কার উপর ডিপেন্ড করে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যতটা উপরিতল থেকে বেশি পরিমাণ বাষ্পীভূত বাষ্প তৈরি হবে, তত এখানে জলীয় বাষ্পের পরিমাণটাও বাড়বে, তাহলে বাষ্প চাপটাও বৃদ্ধি পাবে। তাহলে পিওর সলভেন্টের ক্ষেত্রে তার বাষ্পচাপটা তার পরিমাণের ওপর ডিপেন্ড করছে, দ্রাবকের পরিমাণের সঙ্গে প্রপোর্শনাল। দ্রাবকের পরিমাণ যত বাড়বে তত তার বাষ্পচাপও বাড়বে, বা বলতে পারি দ্রাবকের মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক, আমি যে সূত্রটা বললাম, তত বাড়বে। কেমন? এবার আমরা যাচ্ছি যেখানে সলিউশনটা নন ভোলাটাইল, এটাকে আগে বলি। কেমন? তাহলে কি বললাম না, নন ভোলাটাইল সলিউশনের ক্ষেত্রে যাই। তাহলে ধরো, ভালো করে বুঝবে, এই একটা পাত্র আছে, আমরা উপরিতল থেকে দেখছি, আর একই টাইপের আর একটা পাত্র আছে। এখানে শুধুমাত্র জলের কণা আছে, আর এখানে আমরা জলের মধ্যে কিছু পরিমাণ ইউরিয়া দিয়ে দিয়েছি, NH2 CO NH2 দিয়ে দিয়েছি। এ কিন্তু নন ভোলাটাইল, তাই না? নন ভোলাটাইল। তাহলে এখান থেকে যখন বাষ্পীভূত হবে, তাহলে এর ওপরে এর পৃষ্ঠতলে এখানে কে বাষ্পীভূতটা কে হবে না, H2O মলিকিউল। এখানে দেখো H2O মলিকিউলই কিন্তু বাষ্পীভূত হবে। তাহলে এর পৃষ্ঠতলের যে জলীয় বাষ্পটা জল আছে, তার যা ক্ষেত্রফল, এখানে থাকা জলের ক্ষেত্রফল তো তার থেকে কম, কারণ কিছুটা জায়গা কে দখল করে নিয়েছে না, ইউরিয়ার অণু দখল করে নিয়েছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম। যার কারণে এর উপরিতলে যে বাষ্পচাপটা সৃষ্টি হবে কোনো নির্দিষ্ট উষ্ণতায়, এর ক্ষেত্রে কিন্তু বাষ্পচাপ ততটা তৈরি হবে না। কেমন? এটাকেই বলা হচ্ছে বাষ্পচাপের অবনমন। রিলেটিভ আপেক্ষিকে যাচ্ছি না, লোয়ারিং অফ ভেপার প্রেসার হচ্ছে এটাই। কোনো একটা বিশুদ্ধ দ্রাবকের যা ভেপার প্রেসার হয়, বাষ্পচাপ হয়, তাতে যদি কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবীভূত করা হয়, তাহলে কিন্তু ওই দ্রবণের বাষ্পচাপটা হ্রাস পায়। একেই বলা হচ্ছে বাষ্পচাপের অবনমন। যেমন ধরো, যদি বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত ছিল, সাপোজ ধরি P0 P0 ছিল, জিরোটা দিয়ে বিশুদ্ধটাকে বোঝানো হয়। এখানে ধরো বাষ্পচাপটা ছিল P, তাহলে বাষ্পচাপের অবনমন কত, P0 - P। আপেক্ষিক অবনমন কত, P0 - P বাই P0। একে কত সেটা বোঝানোর জন্য P0 - P বাই P0, এটা হচ্ছে আপেক্ষিক অবনমন। বুঝতে পারলে বাষ্পচাপের কেন অবনমন হয়, এই হচ্ছে বাষ্পচাপের অবনমনের কারণ। এবার এই যে এই সলিউশনটার ক্ষেত্রে বলছি, এই সলিউশনের ক্ষেত্রে বাষ্পচাপটা, যে বাষ্পচাপের পরিমাণটা হয়েছে, এটা কিসের উপর নির্ভর করে, সেই সম্পর্কিত রাউল্ট বলে একজন বিজ্ঞানী তিনি সূত্র দিয়েছিলেন কি না, কোনো একটা তরল উদ্বায়ী দ্রাবকে কোনো অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য কঠিন দ্রবীভূত করলে ওই দ্রবণের যে বাষ্পচাপ হবে তা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সঙ্গে সমান। তাহলে কি বললাম, ধরো জল H2O আর NH2 CO NH2 দিয়ে আমরা দ্রবণ প্রস্তুত করেছি। তাহলে এই দ্রবণটার যদি আমরা বাষ্পচাপ P ধরি, বাষ্পচাপ যদি P ধরি, তাহলে P ইকুয়াল টু হবে, এই পরিমাণ জলকে যদি বিশুদ্ধ অবস্থায় রাখা হতো, ইউরিয়া মেশানো না হতো, তাহলে তার যা বাষ্পচাপ সেটা হচ্ছে P0 অফ ওয়াটার হয়েছে, ইন্টু ওই এই দ্রবণটার মধ্যে H2O এর মোল ভগ্নাংশ X অফ H2O। এটা হচ্ছে রাউল্টের সূত্র। কি ধরনের দ্রবণের ক্ষেত্রে না, যে সকল দ্রবণে বিশুদ্ধ দ্রাবকে কোনো তড়িৎ অবিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রবীভূত আছে, তাদের সেই ধরনের দ্রবণের ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র। তাহলে বিশুদ্ধ তরলে কোনো তড়িৎ অবিশ্লেষ্য কঠিন অনুদ্বায়ী দ্রবীভূত হলে দ্রবণের বাষ্পচাপ হয় দ্রবণে উপস্থিত দ্রাবকের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ এবং মোল ভগ্নাংশের গুণফলের সমান। কেমন? এবার যাচ্ছি আমরা, যদি দ্রবণটা এমন একটা দ্রাব দিয়ে তৈরি হয়েছে যেটা দ্রাবটাও উদ্বায়ী,
যেমন ধরো এই ধরনের সলিউশনের ক্ষেত্রে আমরা কি করলাম, জল আর ইথাইল অ্যালকোহল C2H5OH দিয়ে দ্রবণ প্রস্তুত করলাম। তাহলে এও ভোলাটাইল আর জলও ভোলাটাইল, দুজনেই বাষ্পীভূত হয়। সেই ক্ষেত্রে কি সূত্রটা দাঁড়াচ্ছে, সেখানে রাউল্টের সূত্র বলছে ওই সকল দ্রবণের ক্ষেত্রে বাষ্পচাপ হবে প্রত্যেকটা উপাদানের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ ইনটু ওই দ্রবণে উপস্থিত উপাদানগুলির মোল ভগ্নাংশের গুণফলের যোগফল। তার মানে কি হচ্ছে, তাহলে দ্রবণের বাষ্পচাপ P ইকুয়াল টু দাঁড়াবে P0 of H2O into XA plus P0 of H2O into X A না বলে এখানে আমরা H2O বলি, H2O নয় C2H5OH X of C2H5OH। তাহলে এটা আমরা যদি জেনারেলাইজ করি তাহলে P অফ সলিউশন কি ধরনের সলিউশন না, যেখানে দ্রাব্য এবং দ্রাবক দুজনেই ভোলাটাইল, সেখানে আছে P0 অফ A ইন্টু এক্স এ দিয়ে আমরা দ্রাবককে চিহ্নিত করি, প্লাস P0 অফ বি দিয়ে আমরা দ্রাবকে চিহ্নিত করি ইন্টু এক্স বি। এটা হচ্ছে এর ক্ষেত্রে রাউল্টের সূত্র। কেমন, তাহলে এই গেল হচ্ছে তিনটে সূত্র। এবার এই দুটোর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। কীরকম রিপ্রেজেন্টেশনটা দেখো, তাহলে প্রথমে আমরা তৃতীয় ব্যাপারটা দিয়ে বলি, এটা থেকে দিয়ে বলি। ধরো আমরা এইরকম একটা গ্রাফ টানছি, এইরকম, এটা এইভাবে। এদিকটা আমরা কি করব না, ভেপার প্রেসারকে প্লট করব, বাষ্পচাপকে। এদিকটা আমরা ধরে নেব এক্স বি মানে দ্রাবের পরিমাণ, মোল ভগ্নাংশ, সেটা ইকুয়াল টু 1। তার মানে এক্স এ ইকুয়াল টু 0 হবে, কারণ মোল ভগ্নাংশের যোগফল 1 হয়। তাহলে কারোর মোল ভগ্নাংশ যদি 1 হয়ে যায় তাহলে অন্যটা নেই, সেটা তাই 0। তাহলে এই জায়গাটা হবে এক্স বি ইকুয়াল টু 0 কিন্তু এক্স এ ইকুয়াল টু 1। এবার এক্স বিটা কি, এক্স বিটা তো হচ্ছে অনুদ্বায়ী, তাহলে এর কোনো ভেপার প্রেসার, এখানে কোনো ভেপার প্রেসার জেনারেট করবে না। তাহলে এখানে যে ভেপার প্রেসারটা জেনারেট করবে সেটা হচ্ছে দেখো P0 এইটা, কারণ এই বিশুদ্ধ আছে। যত এর মানে এবার এদিকে যত আসতে কি হচ্ছে, এর পরিমাণ তো কমছে, তাহলে এটা দেখো ক্রমশ কমছে, এবং যখন পুরোটাই দ্রাবক ভর্তি হয়ে যাবে, দ্রাবক আর থাকবে না, কী পরিমাণ দ্রাবক সরাচ্ছি, দ্রাবক যোগ করছি, তখন ভেপার প্রেসারটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা কোন সমীকরণটাকে দেখালো না, P ইকুয়াল টু P0A ইন্টু এক্স এ কে বোঝালো। এই ধরনের দ্রবণের ক্ষেত্রে নন ভোলাটাইল দ্রাবক থাকবে। কেমন, এবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দ্রাব্য এবং দ্রাবক দুজনেই ভোলাটাইল, দ্রাব্য এবং দ্রাবক দুজনেই ভোলাটাইল। তাহলে এদিকে আমরা এক্স বি কে প্লট করলাম 1, তাহলে এক্স এ ইকুয়াল টু 0, এদিকে হচ্ছে এক্স বি ইকুয়াল টু 0, এক্স এ ইকুয়াল টু 1। তাহলে এখানে যে বাষ্পচাপটা হবে সেটা হচ্ছে P0 অফ বি ম্যাক্সিমাম, আর এখানে দেখো দ্রাবের থেকে দ্রাবকের পরিমাণ সবসময় বেশি থাকে, তাই বাষ্পচাপটাও বেশি থাকবে। তাহলে P0 অফ এ। তাহলে এর যে গ্রাফটা পাবো, দেখো যদি তো ক্রমশ আমরা দ্রাবকটাকে সরিয়ে ক্রমশ দ্রাবক অ্যাড করতে থাকি, তাহলে গ্রাফটা দাঁড়াচ্ছে এটা। এটা কি বোঝায়, এই সমীকরণটা কোন, তাহলে এই যে রেখাটা এটা কোন সমীকরণটা বোঝায় না, P অফ বি ইকুয়াল টু P0B ইন্টু এক্স বি। মানে কোনো একটা দ্রবণের যে বাষ্পচাপ তার মধ্যে বি যে চাপটা প্রয়োগ করছে, অংশ চাপটা, সেটা সমান হচ্ছে বিশুদ্ধ অবস্থায় তার চাপ ইন্টু তার মোল ভগ্নাংশ। দেখো ডাল্টন আগের যে সমীকরণটা লিখেছিলাম না, P ইকুয়াল টু P0B ইন্টু আগে লিখি P0A ইন্টু এক্স এ প্লাস P0B ইন্টু এক্স বি। তো দেখো এটা কতটা ডাল্টনের অংশচাপ সূত্রের মতন না, মোট চাপটা এর দ্রাবকের চাপ আর দ্রাবের চাপ। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে দ্রবণে থাকা দ্রাবের চাপ, আর এটাকে বলতে পারি দ্রবণে থাকা, এটা হচ্ছে দ্রাবকের চাপ, আর এটাকে বলতে পারি দ্রবণে থাকা দ্রাবের চাপ। কেমন, তাহলে এটা বোঝাচ্ছে। একইভাবে এই যে সমীকরণ, এটা যে রেখাটা পাচ্ছি,
এই যে রেখাটা পাচ্ছি এটা কোন রেখা দেখাচ্ছে, পি এ ইকুয়াল টু পি জিরো এ ইন্টু এক্স এ কে দেখাচ্ছে। এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে। আর এই যে সমীকরণটা আমরা পাচ্ছি এই সমীকরণটাই হচ্ছে পি ইকুয়াল টু পি জিরো এ ইন্টু এক্স প্লাস সমীকরণ বলে ভুল হবে, রেখাটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এটাকে প্রকাশ করছে পি জিরো বি ইন্টু এক্স বি, এই রেখাটাকে প্রকাশ করছে। কেমন? তাহলে এটা হচ্ছে এর লেখচিত্র। এবার এই জায়গা থেকে আমরা দ্রবণের শ্রেণী বিভাগ করব। যেমন তোমরা কি করেছিলে না, ক্লাস 10-এ করেছিলে কি, চার্লস বয়েলের সূত্র থেকে কি করা হয়েছিল, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস করা হয়েছিল, সেরকম এখানে রাউল্টের সূত্র থেকে আমরা পড়ব আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, এটা আইডিয়াল আর নন আইডিয়াল সলিউশন। তাহলে ফার্স্ট হচ্ছে আদর্শ দ্রবণ কাকে বলে? যে সকল দ্রবণ যে কোনো কন্ডিশনে রাউল্টের সূত্র মেনে চলে তাদেরকে বলা হচ্ছে, মানে এই সমীকরণ মেনে চলে তাকে বলা হচ্ছে আদর্শ দ্রবণ। আর যে সকল দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে না তাদের বলা হয় অনাদর্শ দ্রবণ। এছাড়াও আদর্শ দ্রবণ এবং অনাদর্শ দ্রবণের আরও বৈশিষ্ট্য আছে দুটো। কি? যেমন আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল এইচ মিক্সিং ইকুয়াল টু 0 হয়, ডেল ভি মিক্সিং ইকুয়াল টু 0 হয়। মানে কোনো আদর্শ দ্রবণ তৈরির সময় কোনো রকম তাপের উৎপন্ন হয় না বা তাপ শোষণও হয় না। কিন্তু আবার আরেকটা হচ্ছে কোনো আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় আয়তনের কোনো পরিবর্তন হয় না। সাপোজ ধরো 5 ml দ্রাবকের সঙ্গে 2 ml দ্রাবক মিশিয়ে আমি কোনো আদর্শ দ্রবণ তৈরি করেছি, সেটা যদি আদর্শ দ্রবণ হয় তাহলে তার আয়তন কিন্তু 7 ml হবে, তার থেকে কম বেশি হবে। কিন্তু ওই জন্য এটা হয়েছে, এটা পরিবর্তনটা আয়তনের পরিবর্তন এবং তাপের পরিবর্তনটা শূন্য। কিন্তু যদি এটা অনাদর্শ দ্রবণ হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে তাপের উৎপন্ন বা শোষণ ঘটে এবং আয়তনের পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকে। তাহলে আদর্শ এবং অনাদর্শ দ্রবণের এই হচ্ছে পার্থক্য। একটা হচ্ছে রাউল্টের সূত্রের ব্যাপারটা, একদিন মেনে চলে একদিন চলে না, আর একটা হচ্ছে ডেল এইচ মিক্সিং ডেল ভি মিক্সিং ব্যাপারটা। আর উদাহরণ দিয়ে দেবে, নোটসে পেয়ে যাবে উদাহরণ, সেই উদাহরণ দুটো করে দিয়ে দেবে। এবার হচ্ছে অনাদর্শ দ্রবণকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি ঘটিত অনাদর্শ দ্রবণ, আর একটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি ঘটিত অনাদর্শ দ্রবণ। ধনাত্মক বিচ্যুতি ঘটিত অনাদর্শ দ্রবণ আর ঋণাত্মক বিচ্যুতি ঘটিত অনাদর্শ দ্রবণের ব্যাপারটা কি? যখন ধরো এ আর বি দিয়ে আমরা দ্রবণ প্রস্তুত করছি, কি দিয়ে বলছি, এ আর বি দিয়ে আমরা দ্রবণ প্রস্তুত করছি, এ হচ্ছে দ্রাবক আর বি হচ্ছে দ্রাবক দিয়ে যখন দ্রবণ প্রস্তুত করছি তখন ওখানে 3 ধরনের ইন্টারাকশন কাজ করছে। একটা হচ্ছে একটা ইন্টারাকশন হচ্ছে যেটা দ্রাবের কণাগুলোর মধ্যে হয়, বিশুদ্ধ দ্রাবকে হচ্ছে, দ্রাবে বললে ভুল হবে, দ্রাবকে, দ্রাবক তৈরি, দ্রাবকে হচ্ছে। বি হচ্ছে বিশুদ্ধ দ্রাবের মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে। যখন দুটোকে মিশিয়ে দিচ্ছি তখন এ বি এর মধ্যে ইন্টারাকশনটা হচ্ছে দ্রবণ, তাই না? তো দেখো, যদি এই ইন্টারাকশনটা থেকে যদি বি ইন্টারাকশন বা এ ইন্টারাকশন বেশি হয় তাহলে কিন্তু দ্রাবক আর দ্রবণে থাকতে চাইবে না। কেন? দ্রবণে আর দ্রাবকের যে আকর্ষণ বল তার থেকে দ্রাব বা দ্রাবক আকর্ষণ বল বেশি হয়ে যাচ্ছে। তাহলে ওরা কি চাইবে? বেরিয়ে আসতে দ্রবণ থেকে। তাহলে দ্রবণ থেকে যত বেরিয়ে আসবে দ্রবণটার ওপর বাষ্পের পরিমাণ বাড়বে, বাষ্প চাপ বেড়ে যাবে। রাউল্টের সূত্রতে কি হয়, এই চাপগুলো সব সমান হয়ে যায়, সমান ধরা হয় আদর্শ দ্রবণের ক্ষেত্রে। কেমন? কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে কি চাপের পরিবর্তন হচ্ছে। সেখানে প্রথমে একটা টাইপ কি বললাম, একটা কেস কি বললাম, এবি যে চাপ আকর্ষণ বলটা, এই ইন্টারাকশনগুলো আদর্শ দ্রবণের ক্ষেত্রে সবের মান এক, কিন্তু অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে পরিবর্তন হয়। যেমন একটা কেস কি, এবি যে ইন্টারাকশন তার থেকে বি ইন্টারাকশনটা বেশি। তাহলে দ্রবণ থেকে কী হবে, ক্রমশ আর দ্রাবক বেরিয়ে আসতে থাকে, ফলে দ্রবণের উপরিতলে বাষ্পচাপ বেড়ে যাবে। আদর্শ দ্রবণ থেকে যা হওয়ার কথা রাউল্টের সূত্র অনুযায়ী তার থেকে বেড়ে যায়। তার ফলে কী হয়, এই গ্রাফটা যেটা আদর্শ দ্রবণের জন্য গ্রাফটা, এই গ্রাফটা কী হয়ে যায়, ওই কন্ডিশনে এরকম বেড়ে যায়, চাপগুলো বেড়ে যায়। কেমন? এটাকে বলা হচ্ছে ধনাত্মক বিচ্যুতি ঘটিত অনাদর্শ দ্রবণ। কারণ এখানে যে বাষ্পচাপটা সৃষ্টি হয় সেটা আদর্শ দ্রবণ বা রাউল্টের সূত্রের বাষ্পচাপ অপেক্ষা বেশি। আবার যদি উল্টো কেসটা হয়,
এই দুটোর যে আকর্ষণ বল তার থেকে এই আকর্ষণ বলটা বেশি, তাহলে আর দ্রাবক দ্রবণেই থাকতে চাইবে, বেরিয়ে আসতে চাইবে না। তার ফলে কি হয়, তার ফলে দ্রবণের যে বাষ্প চাপটা সেটা হ্রাস পায়। বিশুদ্ধ আদর্শ দ্রবণের চাপ ক্ষেত্রে যা হওয়ার কথা ছিল তার থেকে হ্রাস পায়। কারণ কি, দ্রবণের উপরিতলে বাষ্পের পরিমাণটা কমে যায়। তখন গ্রাফটা এইভাবে না থেকে কি হয়, নিচের দিকে বেন্ড হয়, নিচের দিকে হয়ে যায়। যেমন এই ঘটনাটাকে বলা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি ঘটিত অনাদর্শ দ্রবণ। যেমন তাহলে এই হচ্ছে আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ। আবার অনাদর্শ দ্রবণের দুটো ভাগ, ধনাত্মক বিচ্যুতি ঘটিত এবং ঋণাত্মক বিচ্যুতি ঘটিত। যেমন নেক্সট আমরা পয়েন্টে যাচ্ছি, অ্যাজিওট্রপিক মিক্সচার। নেক্সট পয়েন্ট আমরা যেটা যাব সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচারটা কি? অ্যাজিওট্রপিক মিক্সচার হচ্ছে যে ধরনের দ্রবণের ক্ষেত্রে, ভালো করে শুনবে, অ্যাজিওট্রপিক মিক্সচার কি, যে ধরনের দ্রবণের ক্ষেত্রে দ্রবণে দ্রাব এবং দ্রাবকের যা আয়তন সংযুতি, যদি দ্রবণটাকে বাষ্পীভূত করা হয় তাহলে তার বাষ্পেও দ্রাবক এবং দ্রাবের আয়তন সংযুতি একই থাকে। ধরো কোনো দ্রবণে A:B আয়তন অনুসারে 5:2 তরল অবস্থায় যখন আছে, দ্রবণে আছে, ওকে বাষ্পীভূত করা হলো, তাহলে যে বাষ্প পাওয়া গেল সেখানেও দেখা গেল A:B 5:2 অনুপাতেই আছে। তাহলে সেই ধরনের দ্রবণকে বলা হবে অ্যাজিওট্রপিক মিক্সচার। অ্যাজিওট্রপিক মিক্সচারকে আবার দুভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিক্সচার, আর একটা বলা হয় নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। কীরকম ব্যাপারটা, ধরো এ আর বি দিয়ে যে দ্রবণটা প্রস্তুত হয়েছে, এ স্ফুটনাঙ্ক x ডিগ্রি সেন্টিগ্রেড, বি এর হচ্ছে y ডিগ্রি সেন্টিগ্রেড। যদি দ্রবণটার স্ফুটনাঙ্ক x বা y ডিগ্রি থেকে বেশি হয়, মানে ধরো আমি এখানে ধরে নিলাম x গ্রেটার দ্যান y, দ্রবণটার স্ফুটনাঙ্ক যদি z হয় এবং z যদি y এর x এর থেকেও বড় হয়, z যদি x এর থেকেও বড় হয়, তাহলে সেই দ্রবণকে বলা হবে উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট, সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে যে সকল অ্যাজিওট্রপিক মিশ্রণের স্ফুটনাঙ্ক উপাদানগুলোর স্ফুটনাঙ্ক অপেক্ষা বেশি, তাকেই বলা হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। আর যে ক্ষেত্রে কম হবে, মানে y এর থেকেও যেখানে কম হবে, সেটাকে বলা হয় সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই গেল পা। এবার আমরা যেটা চলে যাবো, এগুলো হচ্ছে কি রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা পড়ার আগেই টপিকগুলো আমরা পড়ব। এবার আমরা যাচ্ছি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কীভাবে হয় বলেছি, এবার সেই সংক্রান্ত সূত্রতে যাচ্ছি, এবং সেটা একটা কলিগেটিভ প্রপার্টি, যেটা দ্রাবের সংখ্যার ওপর, দ্রাবের কণার সংখ্যার ওপর ডিপেন্ড করবে। কেমন? তাহলে এখানে আমরা কী পেলাম, বাষ্পচাপের অবনমন কেন হয় বললাম, কারণ কোনো একটা তরল দ্রাবকে কোনো অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য দ্রাব দ্রবীভূত করলে ওই দ্রবণের উপরিতলে দ্রাবকের পরিমাণটা কমে যায়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমে যায়, যার কারণে বাষ্পায়নের হারটা কমে যায়, বাষ্পচাপ হ্রাস পায়। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি P0 হয়েছিল, এখন দ্রবণের বাষ্পচাপ যদি P হয়, দ্রবণটা কী ধরনের, কোনো তড়িৎ বিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাবের দ্রবণ, তাহলে P0 - P/P0, এটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। রাহুল কি বললেন, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা কোনো একটা, আবার প্রথম থেকে বলছি, কোনো একটা দ্রবণে, কোনো একটা দ্রাবকে, উদ্বায়ী তরল দ্রাবকে কোনো তড়িৎ বিশ্লেষ্য অনুদ্বায়ী কঠিন দ্রাব দ্রবীভূত করলে দ্রবণের বাষ্পচাপের যে আপেক্ষিক অবনমন ঘটে তা দ্রবণে উপস্থিত দ্রাবের মোল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। তাহলে এটা ইকুয়াল টু, সমানুপাতিক না, সমান, ইকুয়াল টু হবে xb, কারণ আমরা b দিয়ে দ্রাবকে চিহ্নিত করি আর x দিয়ে মোল ভগ্নাংশও চিহ্নিত করি। তাহলে এইটা হচ্ছে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র এবং তার গাণিতিক রূপ। এবার এই সমীকরণটা থেকে অনেক সময় বলে যে দ্রাবের আণবিক ভর নির্ণয়ের রাশিমালা প্রতিষ্ঠা করে। চলো করা যাক। তাহলে এখান থেকে দেখো, অর P0 - P/P0 ইকুয়াল টু হয়, x এর জায়গায় আমি কি লিখতে পারি, xb এর জায়গায় কি লিখতে পারি, nb
বাই এনএ প্লাস এনবি। এখন রাউল্টের সূত্র কোন ধরনের দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য? না লঘু দ্রবণের ক্ষেত্রে, লঘু দ্রবণের ক্ষেত্রে। আর দ্রাবক হতে হবে তড়িৎ অবিশ্লেষ্য, অনুদ্বায়ী, কঠিন হতে হবে। কেমন? তাহলে লঘু দ্রবণ যদি হয় তাহলে এনবি ভেরি ভেরি লেস দ্যান এন, যার কারণে এনএ প্লাস এনবিকে অলমোস্ট ইকুয়াল টু আমরা ধরবো এ। এই জায়গাটা একটু প্রবলেম হয়, পরে বলছি ব্যাপারটা। তাহলে আর কি বললাম, পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়াল টু হচ্ছে এনবি বাই এনএ করে দিলাম। কেমন? और पी जीरो माइनस पी बाई पी जीरो इक्वल टू एन बी এর জায়গায় লিখতে পারি ডাব্লিউ বি বাই এম এ। ডাব্লিউ বি হচ্ছে দ্রাবের পরিমাণ বাই দ্রাবের আণবিক ভর ইনটু উল্টে যাবে এম এ বাই ডাব্লিউ এ। তাহলে আমার এটা টার্গেট বের করা এর সমীকরণ। তাহলে এম বি ইকুয়াল টু বেরোচ্ছে পি জিরো বাই পি জিরো মাইনাস পি হলো ইনটু ডাব্লিউ বি বাই ডাব্লিউ এ ইন্টু এ। কেমন? এই হচ্ছে সমীকরণ। তাহলে এই হচ্ছে কোনো একটা দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন থেকে দ্রাবের আণবিক ভর নির্ণয়ের রাশিমালা। কেমন? এই যদি অঙ্ক করতে হয়, কিন্তু অঙ্ক করতে গেলে ওই যে নেগলেটেড ব্যাপারটা বললাম, এখানটা একটু ডিফিকাল্ট হয়, একটু প্রবলেম হয়। তার জন্য আমি দুটো সমীকরণ আলাদা করে এস্টাবলিশ করে দিচ্ছি। ওই সমীকরণ দুটো মনে রাখবে, আর কোন ক্ষেত্রে কোন সমীকরণটা ব্যবহার করবো সেটা আমি বলে দিচ্ছি। দেখো, যেমন এই সমীকরণটা পেলে তো, এবার এই সমীকরণটা দেখে এর প্রুফটা কিন্তু পড়ে রাখবে, প্রুফটাও পরে টেস্ট পেপারে দেখতে হবে প্রুফটা। এই সমীকরণটা থেকে দেখো আর কি লিখতে পারি, 1 মাইনাস পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইকুয়াল টু 1 মাইনাস এক্স পি। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো আর পি জিরো মাইনাস পি জিরো প্লাস পি, তাহলে দাঁড়াচ্ছে পি বাই পি জিরো ইকুয়াল টু এক্স এ। কেন? যেহেতু এক্স এ প্লাস এক্স বি ইকুয়াল টু 1, তাই না? তাহলে লিখতেই পারি। তাহলে এটা আমরা দিলাম 2 নম্বর সমীকরণ। এটা কখন ব্যবহার করবো? যখন অঙ্কে কোনো চাপ নির্ণয় করতে হবে, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অথবা দ্রবণের বাষ্পচাপ যখন নির্ণয় করতে হবে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। কেমন? এবার দেখো, এটাই যদি আমরা এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে আমরা কীভাবে দ্রাবের আণবিক ভর নির্ণয়ের একটা সমীকরণ তৈরি করি। তাহলে এটি দুটোকে করলাম কি 1/2 করলাম। এটা করলে কি দাঁড়াচ্ছে, পি জিরো ক্যান্সেল হচ্ছে, পি জিরো মাইনাস পি বাই পি ইকুয়াল টু দেখাচ্ছে দেখো এক্স বি বাই এক্স এ, তাই তো? এক্স বি বাই এক্স এ মানে কি? এক্স বি মানে হচ্ছে এন বি বাই এন এ প্লাস এন বি, আর এক্স এ মানে হচ্ছে এন এ বাই এন এ প্লাস এন বি। তাহলে এন এ প্লাস এন বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমার পড়ে থাকছে এন বি বাই এন এ। এটা 3 নম্বর সমীকরণ। এটা আণবিক ভর নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। যেমন তাহলে এই হচ্ছে আমাদের রিলেটিভ লোয়ার ভেপার প্রেসার আর রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। যারা আমি যেদিন পড়িয়েছি আর কি, যারা আসতে পারেনি তাদের জন্য ভিডিওটা আমি দিলাম। তারা এইগুলো দেখে একটু অঙ্কগুলো করার চেষ্টা করবে, নোটসে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। কেমন?